বাংলায় একটা কথা আছে জানেন, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। এখন কি সেই অবস্থা হয়েছে আমাদের দুই মহান প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানের? যে দেশের জন্ম হয়েছে এই ভারতের বদান্যতায়, সেই বাংলাদেশ আবার ভারতের বিরুদ্ধে চোখ রাঙানোর চেষ্টা করছে, আর তারপর আবার চোখের জলে নাকের জলে হয়ে সেই ভারতের দ্বারে এসেই আবার ভিক্ষা চাইছে। অন্যদিকে আবার পাকিস্তান জঙ্গি জন্ম দিচ্ছে ভারতের সন্ত্রাসবাদ ছড়ানোর লক্ষ্যে, আর তার নিজের দেশের লোক না খেতে পেয়ে মরছে। দুটি দেশ এখন আবার একে অপরের কাঁধে হাত রেখেছে। দুজনেরই লক্ষ্য একটাই, ভারতের শান্তি বিঘ্নিত করা। কিন্তু জানেন কি, এই দুটি দেশই আবার ভারতের সাহায্য চাইছে। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই দুটো দেশকে সাহায্য করা উচিত, নাকি উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন? কোনটা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বাংলাদেশ এই ডিসেম্বর মাস জুড়েই রয়েছে বাংলাদেশ গড়ে ওঠার কাহিনী। 1971 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশের 8টি জেলা। হানাদার মুক্ত হয় নোয়াখালী, গোপালগঞ্জ, শেরপুর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, সাতক্ষীরা, মাগুরা এবং নেত্রকোনার কমলাকান্দা। পাকিস্তানের সাথে এই রক্তক্ষয়ী লড়াইয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা। 71-এর 8ই ডিসেম্বর এই বাংলাদেশের জন্যই পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। আর যুদ্ধ শুরুর 13 দিনের মাথায় 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এই পাকিস্তান, আর জন্মগ্রহণ করেছিল নতুন দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই যুদ্ধের কাহিনী না হয় বিস্তারিতভাবে অন্য একদিন বলবো, কিন্তু এই বাংলাদেশ যে এখন ভারতের বিরোধিতা করছে এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলেছে, তা আপনারা সবাই জানেন। হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্রমাগত ভারতের বিরুদ্ধাচরণ চলছে। মৌলবাদী দলগুলো প্রাক্তন সেনাকর্তাদের মুখে ভারত বিরোধী স্লোগান শোনা গেছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকেও ভারত বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে। ভারতের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেয় ওই ইউনূসের সরকার। আলু ও পেঁয়াজের আমদানির জন্য ভারতের ওপর নির্ভর না করে বিকল্পের সন্ধান শুরু করে বাংলাদেশ। আলুর জন্য জার্মানি, মিশর, চীন, এমনকি স্পেনের কথাও ভাবনা চিন্তা শুরু করে বাংলাদেশ। অন্যদিকে ভারতের থেকে পেঁয়াজ না নিয়ে চীন, তুরস্ক এবং ওই পাকিস্তান থেকে পেঁয়াজ কেনার পরিকল্পনা করা হয়, যার ফলে ভারতের হিলি সীমান্তে স্থলবন্দর দিয়ে যেখানে দিনে 40 থেকে 50টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে যেত, তা কমিয়ে দেওয়া হয়। আর এই নিয়ে ওই বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজ আছড়ে পড়ে। বাংলাদেশের সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত, ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা হাহাকার করছে, ইত্যাদি ইত্যাদি। ভাবটা এমন যে বাংলাদেশ পেঁয়াজ কিনছে না বলে যেন ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে, আর ভারতীয় ব্যবসায়ীরা অসুবিধায় পড়েছে বলে তাদের যেন খুব আনন্দ। বলে না, বলদের গো বধে আনন্দ, এ যেন ঠিক তাই। জানেন কি, মাত্র 3 মাসেই এই আনন্দ পুরো নিরানন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই বাংলাদেশিদের কাছে। একেবারে ছেড়ে দেমা পেঁয়াজ খেয়ে বাঁচি এমন অবস্থা হয়েছে এই ঢাকার। যারা ভেবেছিলেন চীন, তুরস্ক, পাকিস্তান থেকে পেঁয়াজ এনে খাবেন, তারা এখন আবার ভারতের দ্বারস্থ হয়েছে ওই পেঁয়াজের জন্য। জানেন কি, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার পর বাংলাদেশে পেঁয়াজের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? তথ্য বলছে গত 1 সপ্তাহে বাংলাদেশের পেঁয়াজের দাম 120 থেকে 150 টাকা কেজিতে গিয়ে পৌঁছেছে। ভাবুন একবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অটল বিহারী বাজপেয়ীর আমলের কথা। ভারতে পেঁয়াজের দাম সে সময় বেড়ে গিয়েছিল,
আর সেই পেঁয়াজের দাম বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে সরকারের ভিত নড়ে গিয়েছিল। বাংলাদেশে এখন কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে? পেঁয়াজ কিনতে গিয়ে দামের ঝাঁজে নাকের জলে চোখের জলে হচ্ছে বাংলাদেশের আমজনতা। অবস্থা বেগতিক দেখে বাংলাদেশের অন্যতম অন্নদাতা সেই ভারতের দ্বারস্থ হয়েছে ঢাকা। ভারত থেকে ১৫০০ টন পেঁয়াজ কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশের কৃষি মন্ত্রক। তবে আবার এই আমদানিকে শর্ত দিয়েছে ওই ইউনূসের সরকার, মানে অনেকটা ওই ভাঙবো তবু মচকাবো না মনোভাব আর কি। বাংলাদেশের ৫০ জন আমদানিকারককে ভারত থেকে পেঁয়াজ কেনার অনুমতি দেওয়া হয়েছে। আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত এই আমদানি করা যাবে। কোনো আমদানিকারক আবার ৩০ টনের বেশি আমদানি করতে পারবেন না এবং কেউ দ্বিতীয়বার আমদানিও করতে পারবেন না। ইতিমধ্যেই হিলি সীমান্ত দিয়ে ৩০ টন পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢুকে পড়েছে। গত ৩০শে আগস্টের পর এই প্রথম ওই সীমান্ত দিয়ে রপ্তানি প্রক্রিয়া শুরু হলো। ভারতে যেখানে এই মুহূর্তে পেঁয়াজের দাম ওই ৩০ থেকে ৩৫ টাকা কেজি, সেখানে বাংলাদেশে পেঁয়াজের দাম ১৫০ টাকা কেজি। স্বাভাবিকভাবেই ভারতের পেঁয়াজ ঢোকায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। আপনাদের জানিয়ে রাখি, শুধু পেঁয়াজ নয়, ভারতের চালের ওপরেও নির্ভর করতে হচ্ছে ওই বাংলাদেশকে। বাংলাদেশের খোলা বাজারে চালের যোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে অক্টোবরের শেষ সপ্তাহে অন্তর্বর্তী সরকার আমদানির সময়সীমা ফের বাড়িয়ে ৩০শে নভেম্বর করেছিল, যার ফলে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই বাংলাদেশে চাল রপ্তানি করা হয়েছে। রপ্তানি শিল্প মহলের সূত্রের খবর অনুযায়ী ২২০টি সংস্থাকে ১ লক্ষ টন চাল ভারত থেকে আমদানি করার অনুমতি দেওয়া হয়। আর সেই অনুসারে গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রায় ১০০টি ট্রাক উত্তর ২৪ পরগনার ওই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে চাল নিয়ে গেছে। গড়ে প্রতিটি ট্রাকে ৩৪ টন চাল ছিল। আবার দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোজ গড়ে ২০ থেকে ২৫টি ট্রাক বাংলাদেশে চাল নিয়ে গেছে। পেঁয়াজ, চালের পাশাপাশি আলুর ক্ষেত্রেও ওই একই অবস্থা। নিজেদের বাজারের চাহিদা মেটাতে এবং দাম সঠিক রাখার লক্ষ্যে ভারত থেকে আলুও আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। অর্থাৎ যে মুখ দিয়ে বাংলাদেশের মানুষেরা ভারত বিদ্বেষী কথা বলছেন, আবার সেই মুখ দিয়েই তারা ভারতের চাল, আলু, পেঁয়াজ খাচ্ছেন। কি বলবেন এদের, সেটা আপনারাই বিচার করুন। আবার এই বাংলাদেশ পাকিস্তানের হাত ধরে যে নতুন স্বপ্ন দেখছেন, সেই পাকিস্তানের কি অবস্থা জানেন? এই মুহূর্তে তেলে বেগুনে কেন জ্বলছে পাকিস্তান? নতুন কি কোনো চক্রান্তের প্রচেষ্টা করছে ওই ইসলামাবাদ? একেবারেই রাজি ছিলেন না, কিন্তু রাজি না হয়ে আবার উপায়ও নেই। বেশ কিছুদিন বিদেশে বিদেশে ঘুরে বেরিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানের সিডিএফ পদের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করলেন ওই নিমরাজি শাহবাজ শরীফ, যার ফলে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্স পদে বসে পাকিস্তানের সর্বেসর্বা হয়ে উঠেছেন ওই আসিম মুনির। আর সেই চেয়ারে বসেই এমন খোঁচা খেয়েছেন যে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। সেই খোঁচাটাকে দিয়েছেন জানেন? দিয়েছেন আবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে পাকিস্তানকে এক হাত নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি সাফ জানিয়েছেন, ভারতের বেশিরভাগ সমস্যার মূল কারণ পাকিস্তানের সেনাবাহিনী। পাক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যে ওই মুনিরের বাহিনী সমর্থন করে, সন্ত্রাসবাদ, প্রশিক্ষণ শিবির এবং ভারতের প্রতি শত্রুতা পাকিস্তানের সেনাবাহিনী থেকেই আসে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। মুনিরকে উদ্দেশ্য করে জয়শঙ্করের সোজাসুজি মন্তব্য, যেমন কিছু ভালো সামরিক নেতা রয়েছে, তেমন কিছু সামরিক নেতা ভালো নাও হতে পারেন। আর এতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান।
পাকিস্তান বলেছে যে তাদের সমস্ত প্রতিষ্ঠান জাতীয় সুরক্ষার একেবারে শক্তিশালী স্তম্ভ। জয়শঙ্করের মন্তব্যের প্রতিক্রিয়ায় পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিদেশমন্ত্রীর উস্কানিমূলক, ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে এবং নিন্দা করে। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনী সহ এর সমস্ত প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার ভিত্তি। মে মাসে সংঘর্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেবার জন্য পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় সংকল্পের পরিচয় দেয়। ভাবুন একবার, পাকিস্তান নাকি দায়িত্বশীল রাষ্ট্র, তাদের সমস্ত প্রতিষ্ঠান নাকি জাতীয় নিরাপত্তার ভিত্তি। তা ওই পাকিস্তানে অবস্থিত জঙ্গি সংগঠনগুলোও কি তবে তাদের নিরাপত্তার ভিত্তি? অস্ত্রধারী জঙ্গিরাও কি তবে ওই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে পড়ে? জানি এ প্রশ্নের উত্তর মিলবে না, কারণ তা দেবার ক্ষমতা ওই দেশটির নেই। জানেন কি, পাকিস্তানের ইসলামাবাদে ক্রিপ্টো ফার্ম বিন্যাসের সিইওর সঙ্গে দেখা করেছেন ওই সিডিএফ মুনির সহ পাকিস্তানি নেতৃত্ব। সিডিএফ পদে বসার পরের দিনই এই বৈঠক সংগঠিত হয়েছে। পাকিস্তানের তরফে নিরাপদ, স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার জন্য এই বৈঠক বলে জানানো হয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে সন্দেহের নজর রয়েছে আন্তর্জাতিক মহলে, কারণ পাকিস্তানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রিপ্টো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র ব্যক্তিগতভাবে এই ক্রিপ্টো ট্রেডিং অনুমোদিত রয়েছে। তারপরেও বিশ্বব্যাপী বিতর্কিত এই ক্রিপ্টো এক্সচেঞ্জ বিন্যাসের সঙ্গে পাক সরকারের আলিঙ্গন পরস্পর বিরোধী এবং ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি তলায় তলায় নতুন কোনো চক্রান্ত করছে পাকিস্তান সরকারের সঙ্গে ক্রিপ্টোর এই সম্পর্কের পেছনে মার্কিন রাজনীতির যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ এই বছরের শুরুতেই পাক সরকার ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল অর্থাৎ WLF এর সঙ্গে একটি চুক্তি করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সম্পর্কিত বলেই জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি, এই ক্রিপ্টো বিন্যাসের প্রতিষ্ঠাতা চেংপেং জাও, যাকে CZ বলেই ডাকা হয়। এই CZ মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে জেলে ছিল। তবুও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করেছিলেন বলে জানা গেছে। আর তারপরেই নাকি তাকে পাকিস্তানের ক্রিপ্টো নিয়ন্ত্রক সংস্থার কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। একটি নিষিদ্ধ ক্রিপ্টো সংস্থার সঙ্গে একটি মার্কিন রাজনৈতিক পরিবার এবং পাকিস্তানের শীর্ষ সামরিক এবং বেসামরিক নেতৃত্ব পরস্পর জড়িত হচ্ছে, যা যথেষ্টই সন্দেহের তা বলাই যায়। যে দেশটির অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে, যে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত খারাপ, যে দেশটিকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলা হয়ে থাকে, সে দেশে ক্রিপ্টো কেন? তবে কি পাকিস্তানকে কাজে লাগিয়ে এশিয়ার অর্থব্যবস্থার ওপর ছড়ি ঘোরাতে চাইছে আমেরিকা, নাকি জঙ্গিদের হাতে অর্থ যোগান দেবার নয়া কৌশল তৈরির চেষ্টা চলছে? গোটা বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে আন্তর্জাতিক মহলকে। আপনাদের আগের একটি এপিসোডে জানিয়েছিলাম যে পাকিস্তান তার নিজের কবর নিজেই খুঁড়েছে। আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বেকায়দায় পড়েছে খোদ পাকিস্তান। কাবুল বাণিজ্যের বিকল্প খুঁজে নিলেও পাকিস্তানের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ উভয়ই চরম অসুবিধায় পড়েছে। আর যতক্ষণ না পর্যন্ত ইসলামাবাদের তরফ থেকে জোরালো কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে, ততক্ষণ বাণিজ্য রুটগুলো পুনরায় চালু করা হবে না বলে জানিয়ে দিয়েছে ওই আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এইরকম একটি অবস্থায় থাকা পাকিস্তান আবার ডিজিটাল ব্যবস্থার আড়ালে ওই ক্রিপ্টোকে আহ্বান জানাচ্ছে। দেখুন, পাকিস্তানের দায়িত্ব ওই মুনিরের কাঁধে গেলে যে তা বিপজ্জনক হবে, তা অনেক আগে থেকেই অনেকে বলে আসছে। এই এডিটার্স ডায়েরিতেও আমরা সেই আশঙ্কা প্রকাশ করেছিলাম।
কারণ মুনিরের মধ্যে যে একটা ধর্মান্ধতা রয়েছে তা তার বক্তব্যে বারবার প্রকাশ পেয়েছে। সেই মুনিরকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ, বৈঠকের ফাঁকে মুনিরের আর শেহবাজের সঙ্গে আলাদা করে কথা বলা, এসবই সন্দেহজনক ছিল। মার্কিন প্রেসিডেন্ট যতই এই মুনিরের কাঁধে হাত রাখুক না কেন, আপনারা জানেন কি মার্কিন প্রশাসনের প্রাক্তন এক কর্তা একেবারে উল্টো কথা বলছেন। ট্রাম্প যেভাবে অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে বারবার মন্তব্য করে চলেছেন, তাতে শুধু ভারতবাসীরাই নন, খোদ পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন। ভারতের প্রতি দুর্ব্যবহারের জন্য আমেরিকার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পাশাপাশি পাকিস্তানের সেনা প্রধানকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে মাইকেল রুবিন জানিয়েছেন, পাকিস্তানকে কৌশলগতভাবে গ্রহণ করার মার্কিন সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই, বরং পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত। পাক সেনাপ্রধান আসিম মুনির যদি আমেরিকায় আসেন তাহলে তাকে সম্মান জানানো উচিত নয়, বরং তাকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো উচিত। আপনাদের জানিয়ে রাখি, এই মাইকেল রুবিন জর্জ ডব্লিউ বুশের আমলে পেন্টাগনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুল্ক থেকে ভিসা, একাধিক বিষয়ে ভারতের সাথে ট্রাম্প যে ব্যবহার করেছেন তার জন্য মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন এই রুবিন। তিনি আরও বলেছেন, আমি জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা চাইতে পছন্দ করেন না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সমস্ত গণতন্ত্রের স্বার্থ কোনো ব্যক্তির অহংকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর আগেও খোদ মার্কিন মুলুকেই ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন সেই দেশের মানুষ, রীতিমতো পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন। সরকারি একাধিক কর্মকর্তাও ট্রাম্পের সমালোচনাও করেছেন। এবার খোদ একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে মুখ খুললেন। আমেরিকা নিজের স্বার্থ বোঝে, পাকিস্তানকে তারা ব্যবহার করছে, আর পাকিস্তান নিজেকে বাঁচানোর জন্য আমেরিকার হ্যাঁতে হ্যাঁ বলে যাচ্ছে। পাকিস্তানের শিরদাঁড়া নেই, তাই তাদের কোনো উপায়ও নেই। আর এই শিরদাঁড়াহীন পাকিস্তানের ওপর এখন ভরসা করতে চাইছেন ওই মোহাম্মদ ইউনুস। ভারতের প্রতিবেশী দুটি দেশই নিজের পায়ে দাঁড় হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশকে বাঁচাতে গেলে বা বাঁচতে গেলে ভারতের ওপর ভরসা করতেই হবে। আবার পাকিস্তানও যতই সন্ত্রাসকে প্রশ্রয় দিক, চক্রান্ত করুক, সব দিকেই কিন্তু লক্ষ্য রাখছে ভারত। তাই এই দুটি দেশ কতটা বার বাড়বে তার সিদ্ধান্ত কিন্তু তাদেরকেই নিতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার।